নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা শুরু করব ট্যালি ইআরপি 9। এই ট্যালি ইআরপি 9টা কি? ট্যালি ইআরপি 9টা হচ্ছে একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার। এই সফটওয়্যারটি জানতে গেলে, ভালোভাবে শিখতে গেলে আগে আমাদের জানতে হবে অ্যাকাউন্টস কি। আমরা হিসাব রক্ষণ সম্বন্ধে যদি আইডিয়া আমাদের না থাকে, তাহলে আমাদের এই যে ট্যালি ইআরপি 9 এটা আমরা কিন্তু শিখতে পারবো না। এটা শেখার জন্য আমরা আজ থেকে শুরু করছি অ্যাকাউন্টসের বিভিন্ন পার্ট, বিভিন্ন বিষয় যেটা আমাদের আগে শেখার দরকার আছে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখার জন্য আমি একটা অনুরোধ রাখবো, ভালোভাবে বোঝার জন্য একটু অনুরোধ রাখবো। আপনারা দেখুন, আশা করছি এই ভিডিওতে আপনারা অ্যাকাউন্ট সম্বন্ধে আপনারা কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করি। অ্যাকাউন্টস কি এবং জার্নাল লেজার এগুলো কি, এগুলো আমরা জানি। আমরা সাধারণত দেখেছি যে কোনো মুদিখানা দোকান বলুন, যে কোনো দোকান, যে কোনো ব্যবসার ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু ক্রয় করতে যাই, তখন দেখবেন যে সেই দোকানের মালিক বা মুনিমজি বা মুদিখানার যে মালিক, যে মুদি, তাকে দেখব আমরা কিছু জিনিসপত্র তার স্টোরে রাখে এবং সেই স্টোরে যে দ্রব্যগুলো রাখে সেই দ্রব্যগুলো আমরা কিনতে যাই। সেই দ্রব্যগুলো তার দোকানে অনেক অগোছালোভাবে রাখা থাকে বলে আমাদের মনে হয়, কিন্তু তা না। আমাদের যে মুদি কিংবা মুনিমজি, সে কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে তার মতো করে সাজিয়ে রেখে দেয় মানুষের অ্যাট্রাকশনের জন্য, এবং কোন জিনিসটা তার দোকানে আছে কিংবা প্রয়োজনীয় সেটা কিন্তু তার মাথার মধ্যে রেখে দেয়। এবং তার দোকানটা অনেকটা এরকম দেখতে, যে তাকেই হয়তো দেখা যায় না, কিন্তু তার দ্রব্য সামগ্রী সমস্ত বিষয় আমরা দেখতে পাই। তাই অ্যাট্রাক্টিভ হয়ে আমরা কী করি, সেখানে গিয়ে জিনিসপত্র কিনি। কিন্তু এখন বিষয় হচ্ছে যে সেই মুনিমজি বা সেই মুদি কিভাবে তার ব্যবসা দেখাশোনা করে। আমরা অ্যাকাউন্টস শিখবো, অ্যাকাউন্টস খুব জটিল বিষয়, এটা আমরা জানি, কিন্তু সেটা শেখার আগে একটু আপনি নিজেকে সেই মুদির চেয়ারে বসিয়ে ভাবুন যে তাহলে সেও তো সেই অ্যাকাউন্টস মেনটেন করে, সেও তার হিসাব কিতাব ঠিকঠাক করে রাখে, তাহলে সে কি হিসাব রক্ষণ জানে না বা হিসাব করতে জানে না? অবশ্যই সে জানে। সে তার খাতায় অবশ্যই লিখে রাখে আপনি কি তার দোকান থেকে নিয়ে যাচ্ছেন ধারে কিংবা নগদে, আপনি কত টাকা তাকে দিয়ে যাচ্ছেন, এবং সে সেই দ্রব্য কতটা তার স্টকে আছে, কতটা তার লাগবে, কোথা থেকে সে পারচেস করবেন বা কিনবেন, এই সমস্ত কিছু তিনি কিন্তু তার মাথায় রাখেন এবং তার সমস্ত খাতাপত্রে লিখিত রাখেন। এবং তার ঠিক যোগ বিয়োগটা হয়তো এমন যে রাম বলে যদি কেউ কিছু কিছু জিনিসপত্র নিয়ে যায়, আজকে নিয়ে গেল 150 টাকার, কালকে নিয়ে গেল হয়তো 260 টাকার, তারপরে 100 টাকার নিয়ে গেল। এবারে যখন রাম আরেকদিন আসলো, এসে বলল যে আমি কিছু টাকা দেবো 400 টাকা মতো, তখন তিনি কি করেন, সেই যোগফলটা করেন, যোগফলটা করে সেই 400 টাকাটা বিয়োগ করে তাকে বলে দেন যে আপনার কিন্তু আর 110 টাকা জের আছে বা বাকি আছে। এইভাবে তিনি বিভিন্ন জনের খাতা তিনি এই যোগ এবং বিয়োগের মাধ্যমে কিন্তু রেখে দেন। কিন্তু আমরা যখন অ্যাকাউন্টস শিখব, তখন আমরা নিজেকে একজন ব্যক্তি হিসাবে রাখবো যে ধরুন আপনার নাম এখন রকি, কিংবা আপনি রকির জায়গায় আছেন, যে সদ্য পড়াশোনা করেছে, করে উঠে ভাবছে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করব, কিংবা ওই মুনিমজিকে দেখে সে হয়তো ইন্সপায়ার্ড হয়েছেন, সে সেরকম একটা দোকান স্টোর করতে চাচ্ছে, কিন্তু সে অ্যাকাউন্ট সম্বন্ধে কোনো ধারণা নেই এবং সে চাচ্ছে যে সেই মুনিমজির মতো অত কিছু মাথায় এসে রাখতে পারবে না। তাই আমরা আজকে রকিকে অ্যাকাউন্ট সম্বন্ধে শেখাবো, সেই সঙ্গে আপনারাও রকির সঙ্গে শিখতে থাকুন। রকির মাথায় আসলো সে একটা স্টোর করবে এবং সে এখন জানে না ট্রানজাকশন কি। আমরা যে ইংরেজিতে একটা ব্যবহার করব, সেই টার্মটার নাম ট্রানজাকশন। আমরা চলুন দেখি ট্রানজাকশনটা কি। ট্রানজাকশনটা হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়ে কোনো অর্থের বিনিময়ে কোনো দ্রব্য, কোনো কিছু কেনা যখন করবেন, সেই অর্থের বিনিময়ে যখন দ্রব্যকে আপনি নেবেন, সেই পদ্ধতিটাকেই বলা হয় বায়। আমরা অর্থ যেটুকু দেব, সেই তার বিনিময়ে যেইটুকু দ্রব্য সেইটুকুই কিন্তু আমরা পাবো।
আবার আমরা কোনো দ্রব্য যখন কাউকে দেব, তার বিনিময়ে আমাকে সে অর্থ দেবে, এবং এই পদ্ধতিটাকে বলবো আমরা সেল বা বেচা। বাই মানে কেনা, সেল মানে বেচা। এই কেনা বেচাকে একত্রিত করে আমরা যেটা বলবো তাকে বলা হবে ট্রেডিং। এই শব্দটাও নতুন, ট্রেডিং। এই ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা দেখি কেনা কিংবা বেচা দুটোর ক্ষেত্রেই অর্থের বিনিময়ে যা ঘটে সেটাকেই আমরা বলবো ট্রানজাকশন। হয় আমরা অর্থ দেব, কিছু দ্রব্য নেব, হয় আমরা অর্থ নেব, কিছু দ্রব্য দেব। এই দুটো পদ্ধতিকেই বলা হয় ট্রানজাকশন। ট্রানজাকশনকে আমরা অ্যাকাউন্টসের ভাষায় বলবো ডেবিট এবং ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিটটাকে আমরা ডবল এন্ট্রি সিস্টেমের একটা বিষয় বলে এখন আমরা জানি, এরপর আমরা দেখছি। ডেবিট হচ্ছে যা আমার কাছ থেকে আসছে, আমার কাছে আসছে, আর ক্রেডিট হচ্ছে যা আমার কাছ থেকে যাচ্ছে। এটুকুই আমরা এখন জানি, কিন্তু ডেবিট এবং ক্রেডিট বিভিন্ন বিষয়ে আমরা আরও বিস্তারিত দেখছি পরে। আমরা এবার দেখি যে এই অ্যাকাউন্টসের যিনি জনক, বা আমরা যে অ্যাকাউন্ট সিস্টেম নিয়ে চলি, যিনি হচ্ছেন নির্মাতা, এর বিষয়টা পুরো এই ডবল এন্ট্রি সিস্টেমের যিনি আমাদের সামনে নিয়ে এসছেন 1400 দশকে, তার নাম হচ্ছে লুকা পেসিলো। লুকা পেসিলো আমাদের হচ্ছেন একজন ম্যাথমেটিশিয়ান, যার বাড়ি ছিল ইটালিতে, এবং তাকে আমরা বলি দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং এডুকেশন। ইনি একটি রুলস স্থাপন করেন অ্যাকাউন্ট সম্পর্কে। সেই অ্যাকাউন্ট সম্পর্কে যে রুলসটা তিনি আবিষ্কার করেন তার নাম দেন দ্য গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং। দ্য গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং। আমরা এই গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং এর মধ্যে থেকেই এই শব্দ দুটো পেয়েছি, যেটা আমরা আগেই দেখলাম, ডেবিট এবং ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট হচ্ছে একদম একটি চৌম্বকের দুই প্রান্ত, কখনো এক হবে না। যেখানে ডেবিট আছে তার ঠিক উল্টো দিকে হবে ক্রেডিট, একদম উল্টো মেরু। একজন উত্তর হলে আরেকজন দক্ষিণ, একজন পূর্ব হলে একজন পশ্চিম। এই রুলসটা কি একটু আমরা দেখি। লুকা পেসিলো বললেন যে গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে তিনটি বিষয় মাথায় রাখতে হবে, তিনটি রেজিস্টার বা তিনটি বই সম্বন্ধে বা তিনটে বই সম্বন্ধে অবগত থাকতে হবে। প্রথম বইটি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। আমরা নাম দিইনি, হ্যাঁ, আমরা লুকা পেসিলোর কথা অনুসারে প্রথম যেই বইটি, সেই বইটি হচ্ছে রেড বুক, যার নাম হচ্ছে রিয়েল অ্যাকাউন্টিং। দ্বিতীয় বইটি হচ্ছে ব্লু বুক, যেটার নাম হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, এবং তৃতীয় বইটার নাম হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা হচ্ছে পিঙ্ক বই। এই তিনটে রেজিস্টার বা বই বা অ্যাকাউন্টস যাই বলুন, এই তিনটে আমাদের সামনে নিয়ে আসা হলো, যেটা হচ্ছে গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং এর তিনটে বই। এরপর আমরা দেখি যে এই তিনটে বই সম্বন্ধে কি বলছে লুকা পেসিলো। গোল্ডেন রুল অনুসারে যেটা প্রথম, সেটা হচ্ছে রেড বুক রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট কি আমরা দেখি। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা ডেবিট বলবো হোয়াট কামস ইন, আমার কাছে যা আসছে তা হচ্ছে ডেবিট। হোয়াট গোজ আউট, আমার কাছ থেকে যা যাচ্ছে তা হচ্ছে ক্রেডিট। এবং এটা কোনটা? এটা হচ্ছে অ্যাসেটস। যত ধরনের অ্যাসেটস আছে, সেই অ্যাসেটস যা আমার কাছে আসে বা সম্পত্তি যা আমার কাছে আসবে তা হচ্ছে ডেবিট, যা আমার কাছ থেকে যাবে সেটা হচ্ছে ক্রেডিট। ইজি ব্যাপার। এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের বা রিয়েল বই বা রিয়েল রেজিস্টারের ক্ষেত্রে। দ্বিতীয়টি হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে লুকা পেসিলো বলছেন আমাদের যে যা কিছু খরচ বা এক্সপেন্স হবে এবং লস হবে তাদেরকে আমরা বলবো ডেবিট। যা কিছু আমাদের ইনকাম হবে বা আমরা লাভ করব সেগুলো হবে ক্রেডিট। এটা সমস্ত বিষয়টা হচ্ছে আয় ব্যয় এবং লাভের ক্ষেত্রে আমরা ব্যবহার করব নমিনাল অ্যাকাউন্ট। তৃতীয় যে বই বা পিঙ্ক বুক বা পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে জড়িত থাকবে সমস্ত বিষয় পার্সোনালকে মনের মধ্যে রেখে, হিউম্যান বিংকে মাঝখানে রেখে আমাদের মাথায় রাখতে হবে পার্সোনাল অ্যাকাউন্টকে। আমরা মানুষ বা অর্গানাইজেশন
যখন কোনো কিছু রিসিভ করছি তখন হবে ডেবিট। আমরা বা মানুষ বা অর্গানাইজেশন কোনো যদি কিছু দেয় কিছু, তাহলে তাকে বলবো ক্রেডিট। এটা সবসময় হবে রিলেটেড টু পারসন এবং হিউম্যান বিং কিংবা অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা দেখব এই নিয়মটি আমরা ফলো করব। আসুন আমরা এবার দেখি যে রকি বাবু কি বলছে। রকি বাবু এইবারে কনফিউজ যে সে স্টোর করবে, মাথায় তার চিন্তা আছে। এটাও আবার দেখেছে যে মুনিনজি যেভাবে অ্যাকাউন্টস রক্ষণ করে সেটা কিন্তু খুব কমপ্লিকেটেড এবং সেটা তার মাথায় রাখা সম্ভব নয়। সমস্ত বিষয়, সমস্ত দ্রব্য সম্বন্ধে মাথায় সব কিছু রাখা সম্ভব নয়। তাই রকির সামনে চিন্তা এসছে একমাত্র এই হিসাবের ক্ষেত্রে লুকা পেসিলিও থিওরিকেই তাকে গ্রহণ করতে হবে এবং ইনিই তাকে অ্যাকাউন্টস শেখাবেন। আমরা দেখি রকিকে কি শেখানো যায়। রকি যখন একটি স্টোর বা আপনার একটি দোকান বা একটা ট্রেড যখন তৈরি করবে, তখন সেই যে অর্গানাইজেশন সে তৈরি করলো, সেই স্টোরই আমরা এখন স্টোরই ধরি, একটি স্টোর তৈরি করলো জেনারেল স্টোর, সেটা হচ্ছে ট্রেড এবং রকি এখানে নিজে হবে অনার বা মালিক। রকির কাছে কিছু অর্থ আছে, সেই অর্থ দিয়েই কিন্তু এই স্টোর সে নির্মাণ করেছে। তাই এই অর্থকে আমরা বলবো ক্যাপিটাল। সে অর্থ দিয়ে জমি হয়তো কিনেছে কিংবা ঘর ভাড়া নিয়েছে কিংবা ঘরটা পুরো তৈরি করেছে, বিল্ডিংটা সে তৈরি করেছে এই অর্থ দিয়ে। সঙ্গে তার বন্ধুও এসেছে যে তাকে সাহায্য করার জন্য, বল বাবা তোর কি দরকার আছে আমি তোকে দিচ্ছি, তোকে যদি টাকা দরকার থাকে আমি দিচ্ছি। ব্যাংক, রকি গেছে, ব্যাংকও তাকে প্রতিশ্রুতি দিয়েছে বলো কি দরকার, কত টাকা আছে। এইসব ব্যক্তিত্ব বা এইসব অর্গানাইজেশন কাছ থেকে যখনই রকি টাকা নিয়ে এই স্টোরে ঢালবে, তখন তাকে আমরা যেটা বলবো সেটা লোন। এটা কিন্তু সবসময় তার কাছে দেনা এবং তাকে কিন্তু পরবর্তীতে এগুলো শোধ করতে হবে। তাই জন্য এই লোনকে আমরা বলবো লায়াবিলিটিস, আমার দেনা। এবং রকির যদি মাঝে মধ্যে ইচ্ছা হয় যে সে পার্সোনালি কিছু অর্থ এই ক্যাশবাস্কো বা এই ট্রেড থেকে কিছু নেবে, তার ব্যক্তিগত খরচ হতে পারে কিংবা দেখা গেল তার বাবা মায়ের ব্যক্তিগত খরচ হতে পারে, তার জন্য যখন সে টাকা সেখান থেকে নেবে সেই পদ্ধতিটাকে বলবো আমরা ড্রয়িং। পয়সা যখনই ক্যাশবাস্কো থেকে সে নেবে ব্যক্তিগত খরচের জন্য, তখন আমরা বলবো ড্রয়িং। এবং এখানে মালিক এবং ট্রেড সম্পূর্ণ আলাদা বিষয়। আমরা যখনই অ্যাকাউন্টস বিষয়ে চিন্তা করব, কার অ্যাকাউন্টস করব, আমরা অ্যাকাউন্টস মেনটেন করব, আমরা শিখবো যা সমস্ত কিন্তু এই ট্রেডের ওপরে। আমরা ট্রেডকে আমরা কিন্তু রাখবো হচ্ছে অ্যাকাউন্টসের প্রধান বিষয় ভেবে। আমরা কিন্তু মালিককে চিনব না, আমরা সবসময় ট্রেডের ওপরে নজর দেব, কারণ আমাকে হিসাব রক্ষণ করতে হবে এই ট্রেডের বা এই স্টোরের। আমরা এবার দেখি যে রকি যে বিল্ডিংটা তৈরি করেছে সেখানে কিছু প্ল্যান্ট এবং মেশিনারি কিছু রেখেছে, কারণ অনেক সময় প্যাকেজিং করতে গিয়ে কিছু যন্ত্রপাতি লাগে কিংবা কোনো মেশিনারি লাগে, সেইগুলো সে এই বিল্ডিংয়ের মধ্যে স্থাপন করেছে। সঙ্গে সে কিছু জিনিসপত্র কিনেছে যাকে আমরা বলবো ফার্নিচার, সে বসার জন্য কিছু একটা ফোন কিংবা মোবাইল কিনেছে, সঙ্গে চেয়ার কিনেছে, ল্যাপটপ কিংবা কম্পিউটার কিনেছে, কারণ সে কম্পিউটারে হিসাব রাখবে। ঠান্ডা যাতে থাকে ঘর, সবসময় মাথা যেন ঠান্ডা থাকে তার জন্য এসি সে ইনস্টল করেছে। এই সমস্ত কিন্তু সে বিক্রি করার জন্য কিনেনি, এগুলো সে কিনেছে তার ইনভেস্ট একটা করেছে, যেটাকে আমরা বলবো অ্যাসেটস। সেই জিনিসগুলো বিক্রি করার জন্য না, সেগুলো স্থাপন করেছে তার ব্যবসাটাকে ঠিক রাখার জন্য, ডেকোরেশনের জন্য কিংবা আরও অনেক কিছু লাগতে পারে, ডেকোরেশনের জন্য অনেক দ্রব্য লেগেছে, সেগুলো সমস্ত কিছুকে আমরা বলবো অ্যাসেটস। এই অ্যাসেটস দুই প্রকারের আছে, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেটস। আমরা এখানে যা যা দেখতে পাচ্ছি স্ক্রিনে, বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, ল্যাপটপ, মোবাইল, এসি, এদেরকে সবাইকে বলবো ফিক্সড অ্যাসেটস। এদেরকে আমরা 1 বছরের মধ্যে এদেরকে আমাদের হাত দিতে হবে না, এদেরকে হাত দিতে হবে, এদের প্রয়োজন আমাদের 1 বছরের মধ্যে জেনারেলি প্রয়োজন পড়ে না এরা আমাদের একটা ফিক্সড অ্যাসেটস। এবং কিছু কারেন্ট অ্যাসেটস আছে, যেই কারেন্ট অ্যাসেটসগুলো হচ্ছে আমাদের
কি স্টকে রেখেছি, গোডাউনে আমি কিছু দ্রব্য রেখেছি যেগুলো বিক্রি করব। আমরা এই মাসে শেষ হয়ে গেলে আবার সেই দ্রব্যগুলোকে দোকানে নিয়ে এসে বিক্রি করব। কিছু ক্যাশ আছে আমার হাতে যেটা প্রতিনিয়ত কমছে কিংবা বাড়ছে, এবং কিছু ব্যাংকেও টাকা পয়সা আছে যেগুলো আমাদের তুলতে হচ্ছে আবার জমা রাখতে হচ্ছে, প্রতিনিয়ত এগুলোর উপরে আমরা হাত দিই। তো এইগুলো জেনারেলি আমরা এদেরকে বলবো, এগুলো অ্যাসেটস, এগুলোকে বলবো কারেন্ট অ্যাসেটস। আমরা এবার দেখবো সেটা হচ্ছে কি, এই স্টোরে আমরা যেই সব দ্রব্যগুলো কিনে রাখবো, যেগুলো বিক্রি করব, সেই সব দ্রব্যগুলো আমরা কিনবো। এই দ্রব্যগুলো হচ্ছে আমাদের কাছে গুডস বা দ্রব্য। তো এই দ্রব্যগুলো যখন আমি কিনে আনি বিক্রি করার জন্য, তখন আমরা বলবো সেই পদ্ধতিটাকে পারচেস করা বা পারচেস। এই দ্রব্যটি যখন আমার দোকান থেকে বা আমার স্টোর থেকে কেউ কিনে নিয়ে যাবে, তখন সেই পদ্ধতিটাকে বলবো সেলস। এই হচ্ছে আমাদের বিষয়, ইজি বিষয়। এরপরে আমরা আসছি, এই যে রকি যে স্টোরটি করেছে, এই স্টোরের মধ্যে ডেটর্স এবং ক্রেডিটর্স সম্বন্ধেও জানে না। তাই রকিকে আগে আমরা দেখাবো যে কারা তোমার ডেটর্স, কারা তোমার ক্রেডিটর্স। আমরা ব্যাংক থেকে টাকা পয়সা নিয়েছি, মানে রকি ব্যাংক থেকে কিছু টাকা পয়সা নিয়েছে, তার বন্ধুর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছে, এগুলো তার লায়াবিলিটি, তাকে শোধ করতেই হবে। এছাড়াও সে পারচেস করেছে কোনো এক ক্রেতার কাছ থেকে, যেখান থেকে ও দ্রব্যগুলো নিয়ে এসছে ধারে, তিনি হচ্ছে কিন্তু তার কাছে ক্রেডিটর্স। তাহলে ক্রেডিটর্স কারা? ব্যাংক থেকে আমরা যে লোন নিয়েছি সেই ব্যাংক, আমার বন্ধু, এবং আমার কাছ থেকে, আমি যার কাছ থেকে দ্রব্য ধারে ক্রয় করেছি, সবাই হচ্ছে আমার ক্রেডিটর্স। এবং এদেরকে আমার টাকা পয়সাগুলো সময় সময় পরিশোধ করতে হবে। ডেটর্স কি? ডেটর্স হচ্ছে আমার কাছ থেকে ধারে কেউ কিনে নিয়ে গেছে, কিংবা আমার একজন আঙ্কেল আছে, এসে বলেছে যে আমাকে 10,000 টাকা ধার দে, আমি পরে দিচ্ছি, আমি ক্যাশ বাস্কো থেকে দিয়েছি, সেও আমার হচ্ছে ডেটর্স। আমরা এই ডেটর্স এবং ক্রেডিটর্সের মধ্যে দেখি যে এরা দুজনাই হচ্ছে দু রকম মেরুর লোক। আমার কাছ থেকে সবসময় ক্রেডিটার্সরা অর্থ চাইবে। আমার কাছ থেকে কেন চাইবে? আমার স্টোর থেকে কেন চাইবে না? কারণ স্টোরের মালিক হচ্ছি আমি, তাই জন্য আমার কাছে দেনা আছে, সেই দেনা সবসময় এরা চাইবে ক্রেডিটর্স। আর ডেটর্সদের কাছ থেকে আমাকে যা নিয়ে গেছে ধার, সেগুলো আমাকে কড়াই গন্ডায় চেয়ে নিতে হবে। এরা সবসময় বলবে কালকে দেব। তাই ডেটর্স সবসময় আমাকে বলবে কালকে দেব, আর ক্রেডিটার্স সবসময় বলবে আজকে দাও। এইটা হচ্ছে ডেটর্স এবং ক্রেডিটার্সের মধ্যে সম্পর্ক। রকিকে এটা ভালোভাবে বুঝে নিতে হবে এবং ব্যালেন্স করে চলতে হবে। নেক্সট আমরা দেখি জার্নাল এন্ট্রি। এইবার আমাদের যা যা এতক্ষণ পর্যন্ত দেখলাম তার উপরে আমাদের শিখতে হবে জার্নাল এন্ট্রি। এই জার্নাল এন্ট্রিটা যদি আমরা সঠিকভাবে না করতে পারি, বা এই জার্নাল এন্ট্রি সম্বন্ধে যদি না আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে কম্পিউটারাইজড অ্যাকাউন্ট ট্যালি, এই ট্যালি কিন্তু আমরা শিখতে পারবো না সঠিকভাবে। তাই আমরা একটু জার্নাল এন্ট্রিটাকে ভালো গুরুত্ব দিয়ে শিখব। প্রথমেই আমি যেটা প্রশ্ন রেখেছি বা পয়েন্ট রেখেছি, সেটা হচ্ছে বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ 5 লাখ। 1 এপ্রিল 5 লাখ টাকা নিয়ে রকি ব্যবসা শুরু করলো। এটা কি? আমরা কি বলেছিলাম প্রথমে? এটা হচ্ছে এখন অ্যাসেটস। এটা হচ্ছে এখন অ্যাসেটস। আমরা সেই রিয়েল অ্যাকাউন্ট তার দিক দিয়ে দেখে চিন্তা ভাবনা করব। কি চিন্তা ভাবনা করব? আমি হচ্ছি ব্যক্তি, আর 5 লাখ টাকাটা হচ্ছে সম্পত্তি। তাহলে এখানে দুটো আমার রুলস আমাকে দেখতে হবে। একটা হচ্ছে অ্যাসেটস বা রিয়েল অ্যাকাউন্টসের রুলস, যেটা আমাদের লুকা পেসুয়েলে দিয়েছেন, সেইখান থেকে রুলস থেকে লুকা পেসুয়েলে সেই রুলস আমাদের মেনটেন করার জন্য একটা রিয়েল অ্যাকাউন্ট আছে এখানে এবং একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে। কীভাবে আছে আমরা এটা দেখি। একটা আছে ক্যাশ। রকি বিজনেস স্টার্ট করছে 5 লাখ টাকা নিয়ে, তাহলে টাকাটা হচ্ছে ক্যাশ, যেটাকে বলবো
অ্যাসেটস, যেটা আমার কোন বই থেকে আসছে, যে বইটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট বা রেড বুক। এখানে কি হচ্ছে, হোয়াটস কাম ইনস, আমার কি আসছে। ব্যবসায়ী ক্ষেত্রে ব্যবসার যেই ট্রেড সেখানে দাঁড়িয়ে ভাববো ক্যাশ আমার আসছে, তাহলে এটা হবে ডেবিট। ক্রেডিট কি হবে, কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে ক্যাপিটাল। পার্সন, পার্সন হচ্ছে কে, রকি নিজে, তাহলে এটা হচ্ছে পার্সন হচ্ছে রকি নিজে। কোন অ্যাকাউন্টসে যাচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্টে। রকি কে, গিভার, তাহলে ওকে কি করব, ওকে করে দেবো ক্রেডিট, ক্যাপিটালকে করে দেবো ক্রেডিট। তাহলে আমার বিজনেসের দিকে দাঁড়িয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে দুটো বই সম্বন্ধে, একটা অ্যাসেটস এবং একটা হচ্ছে পার্সন। আচ্ছা, নেক্সট এবার আমরা জার্নাল এন্ট্রিটা কীভাবে করবো। জেনারেলি যে ফরম্যাটটা হচ্ছে সেই ফরম্যাটটা খুব সুন্দরভাবে এখানে দেখানো আছে, আপনারা দেখুন। জার্নাল এন্ট্রির জন্য আমাদের যে ফরম্যাট, সেই ফরম্যাটে আমাদের উপরে লিখতে হয় জার্নাল ইন দ্য বুক অফ অনারের নাম কিংবা স্টোরের নাম এবং কবে থেকে কবে থাকে, চারটে কলম জেনারেলি, ডেট, পার্টিকুলার, ডেবিট এবং ক্রেডিট। আমরা আরেকটাও রেখেছি এলএফ বা লেজার ফিলিও, এটা খুব একটা এখানে লাগবে না, আমরা যেহেতু জার্নাল করা শিখছি। তা আমরা প্রথমে ডেটের ঘরে দিয়েছি ডেটটি। প্রবলেম কিন্তু হচ্ছে বিজনেস স্টার্ট উইথ ক্যাশ ₹5 লাখ, এটা আমি লিখে রেখেছি, এইটা আমরা জার্নাল এন্ট্রি করছি। তাহলে কবে, 1 এপ্রিল আমরা তারিখ দিয়েছি। পার্টিকুলার্সের ঘরে আমরা লিখছি কাকে আমরা ডেবিট করেছি, ডেবিট করেছি ক্যাশকে, তাই আমরা লিখেছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। এবং আমরা তারপরে কি করেছি, ক্রেডিট কাকে করেছি, ক্রেডিট করেছি আমরা টু ক্যাপিটাল অ্যাকাউন্টকে। আমরা লেজার ফেলিও কিছু দিইনি, আমরা ডেবিটের ঘরে 5 লাখ টাকা লিখেছি এবং ক্রেডিটের ঘরে ঠিক টু ক্যাপিটালের সমান করে আমরা 5 লাখ টাকা লিখেছি। এটা হচ্ছে একটা ফরম্যাট, এইভাবে আমরা জার্নাল এন্ট্রি লিখব। এবং নিচে দেখুন ব্র্যাকেটে আমরা লিখেছি যে বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ ফ্রম ওনার অ্যাজ এ ক্যাপিটাল, ক্যাপিটাল হিসাবে আমরা বিজনেস ওনারের কাছ থেকে 5 লাখ টাকা পেয়েছি। এইভাবে আমরা জার্নাল এন্ট্রি করব। তাহলে আমরা রকির যে প্রথম বিষয় ছিল অর্থ দিয়ে ব্যবসা শুরু করা, সেইটার উত্তরটা পেলাম। নেক্সট আমরা রকির যেই এন্ট্রি সেটা হচ্ছে লোন টেকেন ফ্রম ব্যাংক ₹2 লাখ। 10 তারিখ 10 এপ্রিল আমরা কিছু টাকা ব্যাংক থেকে ধার নিয়েছি বা লোন নিয়েছি। এই এন্ট্রিটা কি করে করতে হবে আমাদের, সলভ করব। এখানে কি আছে, এখানে আছে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল বহি লুকা প্যাসিওলোর সেই পার্সোনাল অ্যাকাউন্টের থিওরি গোল্ডেন রুলসের আসছে। এখানে একটি মাত্র বুকস যেখানে হচ্ছে আমাদের টাকা কোথায় এসছে, টাকা এসছে ব্যাংক থেকে, দিয়েছে কোথায় টাকাটা ব্যাংক, আমার যেই স্টোরের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে, আমার হাতে দেয়নি। তাহলে ব্যাংক হচ্ছে কি অর্গানাইজেশন, এটা পার্সোনাল, এবং লোনটা কি, এটা অর্গানাইজেশন, এটাও পার্সোনাল। ব্যাংকে কি এসছে আমার অ্যাকাউন্টে, রিসিভ করেছি 2 লক্ষ টাকা। কোন অ্যাকাউন্ট থেকে এসছে, লোন অ্যাকাউন্ট, দ্য গিভার, যিনি ব্যাংক লোন দিয়েছে। তাহলে এখানে যেই জার্নাল এন্ট্রিটা হবে ঠিক এইরকম, ডেট আমরা দিয়েছি, ব্যাংক অ্যাকাউন্টে আমার ডেবিট হয়েছে 2 লক্ষ টাকা, এসছে এটা দেনা হিসাবে লোন অ্যাকাউন্ট, তাকে রেখেছি ক্রেডিট হিসাবে। এবং আমরা নিচে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ন্যারেশনে লিখেছি যে ব্যাংক লোন টেকেন ফর পারচেস প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। আমরা পারচেস প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কেন লিখে রেখেছি, আমরা ওই টাকা দিয়ে কি করব বা কি করেছি সেটা আমরা লিখে রাখলে আমাদের পরবর্তীকালে সুবিধা হয়। তাহলে আমরা এই 2 লক্ষ টাকাটা নিয়েছি এই উদ্দেশ্যে যে প্ল্যান্ট এবং মেশিনারি কিনবো বা কিনেছি। নেক্সট যে বিষয় সেটা আমরা আবার দেখি যে রকি এবার 1 লক্ষ টাকা তার বন্ধু রোহিত, সেই রোহিতের কাছ থেকে 15 তারিখে এপ্রিল মাসে নিয়েছে। এটাকে কি বলবো, এটা অবশ্যই সে অর্থ নিয়েছে, তাই সেটা অ্যাসেটস। নিয়েছে একটা ব্যক্তিগত সত্তার কাছ থেকে, তাই সে হচ্ছে পার্সোনাল বা পার্সোনাল। তা এই দুটো অ্যাকাউন্টস আমার, এই দুটো গোল্ডেন রুলসের দুটো অ্যাকাউন্টসকে আমরা দেখি। ক্যাশ আমরা পেয়েছি, তাই ওটা অ্যাসেটস, রিয়েল থেকে, রিয়েলের সঙ্গে যুক্ত, রিয়েল অ্যাকাউন্টের সঙ্গে। রিয়েল অ্যাকাউন্টসে বলছে হোয়াট কামস ইন
তাই জন্য টাকাটা আমার এসছে, তাই এসছে বলে আমি তাকে ডেবিট করছি। এবং এসছে কার কাছ থেকে? একজন পার্সন, যেই পার্সনের নাম হচ্ছে রোহিত। রোহিত হচ্ছে পার্সন, ওটা পার্সোনাল অ্যাকাউন্টসের থিওরিতে যাচ্ছে বা গোল্ডেন রুলে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে দেখছি আমার রোহিত হচ্ছে গিভার, তাই তাকে আমি ক্রেডিট করেছি। অ্যাকাউন্টসটা কীভাবে আমরা জার্নাল এন্ট্রি করব? ডেট দিয়েছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করেছি 1 লক্ষ টাকা, টু রোহিত অ্যাকাউন্ট ক্রেডিট, তাই ক্রেডিটে আমরা 1 লক্ষ টাকা ক্রেডিটে লিখেছি। এবং আমরা লিখেছি যে ক্যাশ রিসিভড ফ্রম রোহিত ফর পারচেস গুডস। আমরা দ্রব্য কেনার আমার কাছে পয়সা ছিল না, তাই ওটা আমরা পার্সোনালি একজনের কাছ থেকে ধার নিয়েছি গুডস কেনার জন্য, পরে ওকে আমরা ফেরত দেব। এটা হচ্ছে বিষয়। এইবারে নেক্সট যেই প্রবলেম, সেই প্রবলেম হচ্ছে এই যে ব্রট অফিস ফার্নিচার। এবার 60,000 টাকার অফিস ফার্নিচার সে টাকা দিয়ে কিনেছে 18 তারিখ এপ্রিল মাসে। তাহলে আমরা দেখি এখানে কি কি আসছে। এখানে আসছে আমার অ্যাসেটস আমার আসছে, ফার্নিচার হচ্ছে অ্যাসেটস, বিলংস ফ্রম রিয়েল অ্যাকাউন্টে বলা আছে রুলসে হোয়াট কামস ইন, তাই ফার্নিচার এসছে আমার কাছে, তাই আমি তাকে ডেবিট করব। গেছে কি আমার কাছ থেকে? সেটাও অ্যাসেটস, রিয়েল অ্যাকাউন্টে বিলং করছে, এবং এটা হোয়াট গোজ আউট, তাই এটাকে আমরা বলবো ক্রেডিট। জার্নাল এন্ট্রি ইজি। তাহলে আমার ডেবিট ক্রেডিট যখনই বার হয়ে যাচ্ছে তখনই আমার এন্ট্রি করাটা খুব ইজি। তারিখ দিয়েছি, আমরা এন্ট্রি করছি পার্টিকুলারে, ফার্নিচার অ্যাকাউন্টকে ডেবিট করলাম, এবং টু ক্যাশ অ্যাকাউন্ট যথারীতি 60,000 টাকা যেখানে যেখানে লেখা লিখলাম, এবং ফার্নিচার পারচেস করেছি কিসের জন্য? অফিস ইউজের জন্য, তাই সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে রাখলাম। নেক্সট দেখি। নেক্সট হচ্ছে রকি পারচেস গুডস, কিছু দ্রব্য কিনেছিল, আমরা আগে দেখেছি প্রজেকশনে। সেখানে কিছু দ্রব্য কিনেছিল, গাড়িতে করে নিয়ে এসছে দ্রব্য, 1 লক্ষ টাকার ক্যাশ দিয়ে দ্রব্য কিনেছে 20 এপ্রিল। এখানে কি কি আসছে? এখানে আসছে রিয়েল অ্যাকাউন্ট, আমার গুডস সম্পত্তি আমার এসছে, তো সেটা হচ্ছে আমার অ্যাসেটস, এবং পারচেসটা হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট। পারচেস আমরা রাখবো নমিনাল অ্যাকাউন্ট। এখান থেকে আমরা এক্সপেন্স হয়েছে, আমার অর্থটা পারচেসের খাতায় এক্সপেন্স হয়েছে, খরচ হয়েছে, তাই ওটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, ব্লু বুক। পারচেস তাহলে আমাদের এক্সপেন্স হয়েছে, তাহলে দ্রব্য আমার পারচেসের বদলে আমার দ্রব্য অবশ্যই এসছে, তো গেছে আমাদের এখানে দ্রব্য এসছে, ওটা অ্যাসেটস, কিন্তু ক্যাশ কিন্তু গেছে, এটাও আমাদেরকে ভাবতে হবে। তাই জন্য এখানে আমরা দুটো পার্টকে মাথায় রাখবো, পারচেসটা রাখবো এবং ক্যাশটা রাখবো। আমরা দ্রব্যটা এসছে কি গেছে সেটা আমাদের দেখার দরকার নেই। পারচেস এক্সপেন্স হয়েছে, ক্যাশ অ্যাসেটস আমার কাছ থেকে চলে গেছে, তাই পারচেস অ্যাকাউন্টস যেহেতু এক্সপেন্স, তাই তাকে নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। নমিনাল অ্যাকাউন্টসের রুলস অনুসারে হচ্ছে অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস হবে ডেবিট, তাকে আমি ডেবিটে রাখলাম। আমরা ক্যাশ অ্যাসেটস যে আমার কাছ থেকে চলে গেছে সে হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, এবং সে হচ্ছে হোয়াট গোজ আউট, তাকে আমরা ক্রেডিটে রাখলাম। জার্নাল এন্ট্রি আমাদের তৈরি। তাহলে আমরা তারিখ দিলাম, পারচেস অ্যাকাউন্ট ডেবিট করলাম 1 লক্ষ টাকার, এবং টু ক্যাশ অ্যাকাউন্ট আমার চলে গেছে ক্রেডিট, তাকে ক্রেডিট করলাম। গুড পারচেস বাই ক্যাশ আমরা ক্যাশে করলাম। এখানে মাথায় রাখতে হবে ভাইট বিল নাম্বার যেন থাকে, সেই বিলটা আমাদের নিতে হবে, এবং বিলটার নাম্বারটা আমরা লিখে রাখবো জার্নালে, পরবর্তীতে কাজে লাগবে। বিল সবসময় নেব, এবং আমি যাকে বিক্রি করছি তাকেও বিল দেব, এই অভ্যাসটা রাখতে হবে, এবং এই বিলগুলো মেনটেন করতে হবে। এটাই হচ্ছে একজন দক্ষ হিসাবরক্ষকের কাজ, যেটা আমরা রকিকে শেখাচ্ছি। আচ্ছা, রকি এইবার যেটা কাজ করেছিল সেটা হচ্ছে কিছু দ্রব্য বিক্রি করেছিল, গুডস সোল্ড বাই 15,000 বাই ক্যাশ। 21 তারিখে কিছু দ্রব্য বিক্রি করেছিল, সেদিনকেই সে তার দোকান হয়তো উদ্বোধন করেছে, বিক্রি করেছে। এখানে দ্রব্য যখন বিক্রি করছে তখন আমার দুটো আমরা খাতা দেখতে পাচ্ছি বা রুলস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। আমরা টাকা পেয়েছি এবং গুডস গেছে। আচ্ছা, গুডস গেছে, টাকা পেয়েছি মানে অ্যাসেটস, সেটাকে আমরা
হোয়াট কামস ইন, যেহেতু টাকা হচ্ছে অর্থ, অ্যাসেটস, তাকে আমরা ডেবিট রাখলাম। গেল কি, এখানে গেল গুডস, কিন্তু আমরা গুডসের দ্রব্যের কথা ভাববো না, আমরা কেন সেটাকে বাইরে বার করেছি, একটা মাধ্যম, সেটা হচ্ছে সেলস। সেলসের মাধ্যমে গুডস গেছে, তাই এখানে আমরা সেলস ভাববো। সেলস মানেই হচ্ছে আমার ইনকাম, সেলস না হলে আমার ইনকাম হবে না, সেলস ইনকাম রাখবো, এবং সেটা হচ্ছে অবশ্যই নমিনাল অ্যাকাউন্ট, এবং এটা অল ইনকাম এবং গেন হচ্ছে আমার ক্রেডিট। এবার আমরা জার্নাল এন্ট্রি করে ফেলি। জার্নাল এন্ট্রি ডেট দিলাম, আমরা ক্যাশ অ্যাকাউন্ট এসছে তাই এটাকে ডেবিট রাখলাম, সেলস অ্যাকাউন্ট আমরা রাখলাম ক্রেডিট, 15,000 টাকা জায়গায় লিখলাম, এবং গুডস সোল্ড বাই ক্যাশ এবং ভাইড বিল নাম্বার, যে বিল নাম্বার আমি দিয়েছি সেই বিলটা যে আমার কপি আছে সেই কপির বিলটা আমি কিন্তু নোট ডাউন করে রাখলাম। নেক্সট হচ্ছে গুডস সোল্ড অফ 5,000 টু বরুণ অন ক্রেডিট। আমি একজনকে ধারে বিক্রি করেছি। ধারে বিক্রি করলে আমার কি কি আসছে আমরা দেখি। এখানে আসছে পার্সোনাল অ্যাকাউন্ট ধারে, যাকে বিক্রি করেছি বরুণ, এবং আমার আসছে নমিনাল অ্যাকাউন্ট। তো আমার এখানে বরুণ যেহেতু পার্সন, সে হচ্ছে রিসিভার, তার জন্য তাকে রেখেছি ডেবিটে, এবং সেলস হচ্ছে ইনকাম, আমার নমিনাল অ্যাকাউন্ট। তাহলে সেটা আমাদের কী হবে, আমাদের ডেবিট ক্রেডিট, আমি তো ডেবিট ক্রেডিট করেই ফেললাম। তাহলে এবার ডেবিট ক্রেডিট করার পরে রকি এবার যেটা করবে সেটা জার্নাল এন্ট্রি করবে। জার্নাল এন্ট্রি ডেট বসাবে, বরুণ অ্যাকাউন্টকে ডেবিটে রাখবে 5,000 টাকা, এবং সেলস অ্যাকাউন্ট ক্রেডিটে রাখবে, জায়গায় লিখবে, এবং তার বিল অবশ্যই রাখবে, কারণ সেই বিলটা নাম্বারটা নথিভুক্ত থাকবে পরবর্তীতে, যেন আমি এই টাকাটা আদায় করতে পারি। নেক্সট সেটা হচ্ছে পারচেস এ মোবাইল ফর পার্সোনাল ইউজ। আমি আগেই বলেছিলাম যখনই খুশি তখনই এই রকি তার ব্যবসা থেকে টাকা নিতে পারে পার্সোনাল ইউজের জন্য। সেটা ও করেছে, 15,000 টাকা নিয়েছে, এটা আরেক নিজের জন্য একটা মোবাইল কিনবে, 22 তারিখে নিয়েছে টাকাটা। আমরা দেখছি এখানে কে কে আছে, এখানে আছে পার্সন আছে এবং রিয়েল অ্যাকাউন্ট আছে, এই দুটো কিন্তু আমার আছে। এখানে দুটোকে আমরা কীভাবে ভাগ করব, ড্রয়িং করেছে টাকা, সে ড্রয়িং করেছে, রকি হচ্ছে পার্সন, সে ড্রয়িং করেছে, সে হচ্ছে রিসিভার, তাই তাকে আমি ড্রয়িং, তার নাম না, আমি ড্রয়িং বলবো অ্যাকাউন্টটা। ড্রয়িং অ্যাকাউন্টকে আমরা করছি রিসিভার হিসাবে, ড্রয়িংকে রিসিভার করলাম। এবং প্রতিষ্ঠান থেকে কি যাচ্ছে, প্রতিষ্ঠান থেকে কিন্তু আমার চলে যাচ্ছে ক্যাশ, তাহলে ক্যাশ হচ্ছে আমার অ্যাসেটস রিয়েল। হোয়াট গোজ আউট, তার মানে তাকে আমি করবো কি, সেই রুলসে ক্রেডিট করলাম। ক্রেডিট করার পরে জার্নাল এন্ট্রি খুব ইজি, তারিখ দিলাম, ড্রয়িং অ্যাকাউন্টকে ডেবিট করলাম, ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট করলাম, 15,000 টাকা যথাস্থানে লিখলাম। ক্যাশ ড্রয়িং টু মোবাইল পারচেস ফর পার্সোনাল ইউজ, এটা লিখে রাখতে হবে, কারণ আমরা যখন হিসাব করব তখন নিজে যে টাকাটা ব্যবহার করছি সেই সম্বন্ধেও কিন্তু সেই মালিককে অবগত থাকতে হবে। পরবর্তীতে সেই মালিক চেষ্টা করলে তার প্রতিষ্ঠানে কিন্তু আবার সেই অর্থটাকে ফিরিয়ে দিতে পারে। আচ্ছা, পরবর্তী বিষয় ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি বিল আমাদের প্রতি মাসে দিতে হয়। 3,000 টাকার বিল এসছে, সেটা আমরা অনলাইনে দেব। তাহলে এখান থেকে যাবে কি, আমার ব্যাংক থেকে টাকাটা যাবে, অনলাইনে দেব, ব্যাংক থেকে টাকাটা যাবে অবশ্যই। তাহলে ব্যাংক হচ্ছে রিয়েল অ্যাকাউন্টে যাবে, এবং এটা হচ্ছে অ্যাসেটস, সেখান থেকে হোয়াট গোজ আউট, ওটা নিশ্চয়ই ক্রেডিট হবে। ইলেকট্রিসিটি হচ্ছে আমাদের কাছে এক্সপেন্স, যেটা নমিনাল অ্যাকাউন্টসের যে রুলস, সেই রুলস অনুসারে অল এক্সপেন্সেস লসেস হবে আমার ডেবিট। তাহলে আমরা ডেবিট করে ফেললাম ইলেকট্রিসিটিকে, ব্যাংকে করে নিলাম আমরা ক্রেডিট। আমরা জার্নাল এইভাবে লিখব ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ডেবিট 3,000 টাকা টু ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 3,000 টাকা। ইলেকট্রিক বিল আমরা দিয়েছি, ট্রানজাকশন যেটা আমরা অনলাইনে করেছি সেটা আমরা অবশ্যই করে নাম্বারটা লিখে রাখবো, পরবর্তীতে প্রয়োজন হবে। এইভাবে তাহলে জার্নাল বুকস আমাদের মেনটেন করতে হবে। জার্নাল এন্ট্রি বা জার্নাল বুকস যাই বলুন, জার্নাল এন্ট্রিগুলো আমাদের এইভাবে তৈরি করতে হবে। আমরা দেখলাম প্রায় 9টি এন্ট্রি
রকির হয়ে আমরা করলাম এবং রকিকেও আমরা দেখালাম, সঙ্গে আপনারাও বিষয়টা দেখলেন। ভিডিওটিকে প্রথম থেকে এতদূর পর্যন্ত আপনারা দেখেছেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। শেখার যদি অবশ্যই আগ্রহ থাকে তাহলে বুঝতে না পারলে আপনারা আবার ভিডিওটিকে রিভাইন্ড করে দেখতে পারেন, তাতে আপনাদের শেখার বিষয়টা আরও সুন্দরভাবে হবে। আশা করি ভিডিওটা আপনাদের পরবর্তী দিনে কাজে লাগবে। আর যারা ট্যালি সম্বন্ধে জানতে চান বা শিখতে চান তারা আমাদের পরবর্তী ভিডিওগুলোর দিকে লক্ষ্য রাখুন। আমরা সব স্টেপ বাই স্টেপ আপনাদের ট্যালি ERP9 শেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। নমস্কার।